আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। এখন আজকে আমরা পড়ব হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখান থেকে প্রশ্ন খুব একটা হয় না, তবে ইদানিং দেখা যাচ্ছে যে এখান থেকেও একটা করে প্রশ্ন দিচ্ছে। এই অধ্যায়টা মূলত নাম্বার সিস্টেমের সাথে মানে লিঙ্ক করা, এই জন্য আমরা নাম্বার সিস্টেমের সাথে সাথেই ভগ্নাংশের অধ্যায়টা পড়ে ফেলব, তাহলে আমাদের বুঝতে বিষয়টা সুবিধার হবে। ঠিক আছে, ভগ্নাংশ পাটিগণিতের একটা অন্যতম একটা পার্ট। কোনো স্টুডেন্ট যদি ভগ্নাংশটা ভালোভাবে বুঝতে পারে, তাহলে পাটিগণিত তার জন্য অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, ভগ্নাংশের উপর আমরা একটাই ক্লাস করব, একটার বেশি ক্লাস লাগবে না এখানে। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একটি দোকানে 4 ধরনের টুপি আছে, যতগুলো নীল টুপি আছে তার 1/3 অংশ লাল টুপি আছে, এবং যতগুলো লাল টুপি আছে তার 1/2 অংশ সবুজ টুপি আছে, যতগুলো সবুজ টুপি আছে ততগুলো হলুদ টুপি আছে। যদি 42টি নীল টুপি থাকে, তাহলে দোকানের মোট টুপির শতকরা কতটি নীল টুপি? তাহলে কথা বুঝছেন, প্রশ্নে সব কিছুই দিয়ে রাখছে, আপনাকে শুধু ক্যালকুলেশনটা করতে হবে। এখানে নীল টুপির সংখ্যা দেওয়া আছে কয়টা? 42টা। আর প্রশ্নের প্রথম শর্ত হচ্ছে যতগুলো নীল টুপি আছে তার 1/3 হচ্ছে লাল টুপি। তার মানে নীল টুপি যেহেতু দেওয়া আছে, লাল টুপিটা ইজিলি বের করতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন, আমরা লিখতে পারি এইভাবে যে দেয়া আছে নীল টুপির সংখ্যা কয়টা? 42টা। নীল টুপির সংখ্যা হচ্ছে 42। এখন এই যে আমরা চাইলে লাল টুপি বের করতে পারি, যে লাল টুপির সংখ্যা হবে কত? এই 42-এর এই যে 1/3। তাহলে আমরা লিখতে পারি যে 42-এর 1/3। সো 42-এর 1/3 মানে হচ্ছে 14টা লাল টুপি আছে। ঠিক আছে, এরপরে বলতেছে যে যতগুলো লাল টুপি আছে তার অর্ধেক সবুজ টুপি আছে। তো লাল টুপি যদি 14টা থাকে, তাহলে 14-র অর্ধেক হচ্ছে সবুজ টুপি। তাহলে আমরা লিখতে পারি যে সবুজ টুপির সংখ্যা হবে এই যে লাল টুপির অর্ধেক। তাহলে 14-র অর্ধেক, 14-র অর্ধেক মানে হচ্ছে 7টা। এরপরে বলতেছে যে যতগুলো সবুজ টুপি আছে ততগুলো হলুদ টুপি আছে। তার মানে সবুজ আর হলুদের সংখ্যা সমান। তাহলে সবুজ টুপির সংখ্যা যদি 7টা হয়, তাহলে আমরা লিখতে পারি যে তাহলে হলুদ টুপির সংখ্যা হবে 7টি। ঠিক আছে, যেহেতু সবুজ এবং হলুদ টুপির সংখ্যা সমান লিখে দিলাম। তাহলে এই যে 4 ধরনের টুপি আছে বলছিল,
এই 4 ধরনের টুপি কয়টা কয়টা আছে এটা আমরা অলরেডি বের করে ফেলছি। এখন আমরা লিখতে পারি না যে অতএব মোট টুপির সংখ্যা, মোট টুপির সংখ্যা কতগুলো হবে? প্রথমে আছে 42, তারপরে আছে 14, তারপরে আছে 7, তারপরে আছে 7। 14 14 28 2 30 40 70। তার মানে মোট টুপির সংখ্যা কয়টা? 70টা। এখন প্রশ্নে কি জিজ্ঞাসা করছে যে তাহলে দোকানের মোট টুপির শতকরা কতটি নীল টুপি আছে? অর্থাৎ এই 70টা হচ্ছে আমার মোট টুপির সংখ্যা। এই 70-এর সাপেক্ষে এই যে নীল টুপি আছে 42টা, এটা শতকরায় কত এটা দেখাইতে বলছে। অতএব আমরা লিখতে পারি যে অতএব শতকরা নীল টুপির সংখ্যা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া মোট টুপির সংখ্যা হচ্ছে 70টা, এই 70-এর মধ্যে নীল টুপি আছে 42টা, তো 70-এর সাপেক্ষে 42 এইটা কত পার্সেন্টের সমান? 7 10 70, 6 7 42, 10 10 100, এই যে 60% সমান। তার মানে উত্তর কত? 60%। যে মোট টুপির সাপেক্ষে নীল টুপির পরিমাণ হচ্ছে 60%। না বুঝলে বলবেন যে ভাই বুঝ নেই। পরেরটাতে চলে যান 2 নম্বর। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে তানিম কিছু কমলা কিনে তার অর্ধেক বোনকে দিল, অবশিষ্ট অংশের 1/4 প্রতিবেশীকে দিল, অবশিষ্ট কমলার 3/5 তার ছেলে মেয়েকে দিল। ছেলে মেয়েকে দেবার পর তার কাছে আরো 6টি কমলা থেকে গেল, সে কয়টি কমলা কিনেছিল? ঠিক আছে, ছেলে মেয়েকে দেওয়ার পর তার কাছে আরো 6টা কমলা থেকে গেলে সে কয়টা কমলা কিনেছিল এটা বের করতে হবে। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকে আসা প্রশ্ন। তাহলে আমরা জানি না যে তানিম আসলে কতগুলো কমলা কিনেছিল, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে। সো আমরা যদি এইভাবে ধরে নেই যে ধরি তানিম কমলা কিনেছিল এক্সটি। ধরলাম তানিম এক্সটি কমলা কিনেছিল। এখন এই এক্স সংখ্যক কমলা থেকে সে তার বোনকে কি করছে? 1/2 অংশ দিল, তার মানে অর্ধেক দিল। তাহলে আমরা লিখতে পারি যে তার বোনকে দিল কতটুকু? যতগুলা কিনছে তার অর্ধেক। তার মানে এক্স সংখ্যক কিনছে এইটার অর্ধেক, এক্স এর অর্ধেক। এক্স এর অর্ধেক মানে হচ্ছে এই যে x/2, x/2টি তার বোনকে দিল। তার বোনকে দেওয়ার পরে অবশিষ্ট থাকলো কয়টা? তার কাছে অবশিষ্ট থাকলো কয়টা? আপনি লেখেন অবশিষ্ট রইল শুরুতে ছিল এক্স, এখান থেকে তার বোনকে যদি অর্ধেক দিয়ে দেয় তাহলে থাকবে কত? আরো অর্ধেক তার কাছে থাকবে। তো এই অর্ধেক থেকে সে আবার তার প্রতিবেশীকে কি করবে? 1/4 দিয়ে দিবে। এবার আসেন, প্রতিবেশীকে দিল কতটুকু? এই যে x/2 যতটুকু আছে তার কাছে x/2 আছে, এইটার 1/4।
তো x/2 এক চতুর্থাংশ মানে কয়টা? এই যে x/8টি তার প্রতিবেশীকে দিল, তাহলে অবশিষ্ট থাকলো কয়টা? অবশিষ্ট রইল কত? আগে ছিল কয়টা? x/2 ছিল, এই x/2 থেকে প্রতিবেশীকে দিলে কয়টা? x/8। তাহলে অবশিষ্ট আছে কয়টা? 2 আর 8 এর লসাগু হচ্ছে 8। 2, দেখেন ভুল করতেছি, 2 আর 8 এর লসাগু হচ্ছে 8। 2 8 এর মধ্যে 4 বার যাবে, 4 এর সাথে x গুণ করলে এই যে 4x মাইনাস হচ্ছে x, তাহলে এই যে 3x/8টা তার কাছে কি আছে? অবশিষ্ট আছে। 3x/8টি অবশিষ্ট আছে, প্রতিবেশীকে দেওয়ার পরেও 3x/8টি অবশিষ্ট আছে। এখন এই যে অবশিষ্ট আছে 3x/8, এখান থেকে সে তার ছেলে মেয়েকে দিয়ে দিবে কত? 3/5। তাহলে এবার লেখেন যে অতএব ছেলে মেয়েকে দিল, ছেলে মেয়েকে দিল কতটুকু? এই যে 3x/8, এই 3x/8 এর 3/5, তার মানে কত? 3 3 যার 9x, 5 8 যার হচ্ছে 40। এই 9x/40 তার ছেলে মেয়েকে দিবে, দেওয়ার পরে তার কাছে অবশিষ্ট থাকবে কত? অতএব অবশিষ্ট রইল 3x/8 সংখ্যক ছিল, এখান থেকে ছেলে মেয়েকে দিছে কত? 9x/40। তাহলে অবশিষ্ট আছে কত? 8 আর 40-এর লসাগু হচ্ছে 40। 8 5 বার, 3 5-এ কত? 15x মাইনাস 40-কে 40, এটা এখানে হচ্ছে 9x, তার মানে হচ্ছে 6x/40 এখনো তার কাছে অবশিষ্ট আছে। ঠিক আছে, ছেলে মেয়েকে দেওয়ার পরেও তার কাছে অবশিষ্ট আছে কত? 6x/40। কিন্তু প্রশ্নে বলতেছে যে ছেলে মেয়েকে দেওয়ার পর তার কাছে আরো 6টি কমলা থেকে গেল, তাহলে ছেলে মেয়েকে দেবার পরও তার কাছে আছে কয়টা? 6x/40। আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে 6x/40, প্রশ্ন সেটাই কত? 6। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 6x/40 ইজ ইকুয়াল টু কত? 6। এটা আমরা লিখতে পারি। এখন আমরা আবার লিখতে পারি যে 6x ইজ ইকুয়াল টু 6 ইন্টু 40। 6 6 কেটে যাবে, তাহলে x এর মান কত? 40। এখন আসেন ফাইনাল অ্যান্সার, যে অতএব তানিম কমলা কিনেছিল 40টি। এই 40 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাব, 3 নম্বর। তিনি কি বলা হচ্ছে যে কোন একটা স্কুলে মোট ছাত্রের 1/3 চেয়ে 40 জন বেশি সায়েন্স কোর্স নিয়েছে, আবার এদের মধ্যে ফিজিক্স কোর্স নিয়েছে সায়েন্সের 1/4। যদি সমস্ত ছাত্রের 1/8 ছাত্র ফিজিক্স নিয়ে থাকে, তাহলে স্কুলে মোট ছাত্রের সংখ্যা কত? দেখেন বিষয়গুলো খুবই ইজি। আপনাকে প্রশ্ন যা বলছে আপনি শুধু সেই অনুযায়ী কাজ করবেন। আপনাকে বলতেছে যে স্কুলে মোট ছাত্রের সংখ্যা কত, আপনি জানেন না মোট ছাত্রের সংখ্যা কত, সেটাকে ধরে নেন। তারপরে শর্তগুলো নিয়ে কথা বলতেছি, যে ধরি
মোট ছাত্রের সংখ্যা এক্স জন, মোট ছাত্র আমার এক্স জন। এখন আসেন সত্য বলতেছে যে একটা স্কুলে মোট ছাত্রের 1/3 অংশের চেয়ে 40 জন বেশি সায়েন্স কোর্স নিয়েছে। তাহলে সায়েন্স কোর্স নিয়েছে কয়জন? আমরা লিখতে পারি যে সায়েন্স কোর্স নিয়েছে কত? মোট ছাত্র কত? এক্স। এই এক্স এর 1/3 অংশ, তাহলে এক্স এর মানে হচ্ছে গুণন, এক্স এর 1/3 অংশ চেয়ে 40 জন বেশি, তার মানে এক্স এর 3 অংশের চেয়েও 40 জন বেশি মানে হচ্ছে আরো 40 জন, আরো 40 জন মানে হচ্ছে +40। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে x/3 + 40। তার মানে সায়েন্স কোর্স কয়জন নিয়েছে এটা আমরা ক্লিয়ার যে x/3 + 40 এতজন আমার কি করছে? সায়েন্স কোর্স নিয়েছে। এখন বলতেছে আবার এদের মধ্যে কথাটার দ্বারা বোঝানো হচ্ছে যে যারা সায়েন্স নিছে তারাই তো ফিজিক্স নেবে, যারা সায়েন্স বিভাগে আছে, বিজ্ঞান বিভাগে আছে তারাই তো ফিজিক্স পড়বে। আমরা যারা আর্টসে পড়াশোনা করছি তারা তো ফিজিক্স পড়িনি। তো এদের মধ্যে ফিজিক্স কোর্স নিয়েছে মানে হচ্ছে যারা সায়েন্সে আছে তাদের মধ্যে ফিজিক্স নিছে কত? 1/4। ফিজিক্স নিছে কত? 1/4। তাহলে খেয়াল করে দেখেন এই যে সায়েন্স নিল কত? এত, তাহলে এইটার 1/4 বের করলে ফিজিক্স কতজন নিছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি না যে অতএব ফিজিক্স কোর্স নিয়েছে কতজন? এই যে যতজন সায়েন্স নিছে x/3 + 40 এইটার 1/4, এই যে এতজন x/3 + 40 × 1/4, বুঝা গেছে? তাহলে ফিজিক্স কয়জন নিছে এটা আমরা বের করে ফেলছি, x/3 + 40 × 1/4। এখন আসেন প্রশ্ন মতে, এখানে আরেকটা শর্ত দেয়া আছে যে যদি সমস্ত ছাত্রের 1/8 অংশ ফিজিক্স নিয়ে থাকে, সমস্ত ছাত্রের 1/8 অংশ যদি ফিজিক্স নিয়ে থাকে তাহলে সমস্ত ছাত্র মানে হচ্ছে মোট ছাত্র, মোট ছাত্র কতজন? এক্স জন। তাহলে এক্স এর 1/8 ফিজিক্স নেয়, তাহলে এক্স এর মানে হচ্ছে গুণন 1/8 মানে হচ্ছে 1/8। এরা কি নেয়? ফিজিক্স নেয়। এক্স এর 1/8 এরা ফিজিক্স নেয়। এখানে আমি কি দিছি? সমান চিহ্ন দিছি। তার মানে সমানের বাম পাশে যেহেতু আমি ফিজিক্স যারা নিছে তাদের সংখ্যা লিখছি, তাহলে সমানের ডান পাশেও আমাকে কি লিখতে হবে? যারা ফিজিক্স নিছে তাদের সংখ্যা লিখতে হবে। তো এখানে ফিজিক্স নিছে কয়জন আমরা দেখতে পাচ্ছি কত? আপনি বলবেন যে x/3 প্লাস হচ্ছে 40 ইন্টু হচ্ছে কত? 1/4, 1/4। কারণ এরাও ফিজিক্স নিছে এরাও ফিজিক্স নিছে, তার মানে এই দুইটা কি সমান না? আর এই দুইটা সমান মানে আমি দুইটাকে ইকুয়েট করতে পারি। তাহলে এখানে ইকুয়েশন অলরেডি আমার ফর্ম হয়ে গেছে। এখন আমরা চাইলে একটু লিখতে পারি যে x/8 ইজ ইকুয়াল টু x/3 প্লাস হচ্ছে 40 ইন্টু 1/4। ঠিক আছে, এখানে 4 দিয়ে 8কে কেটে দিলে এই যে x/2 হয়ে যাবে, সমান সমান x/3 প্লাস হচ্ছে 40 লেখা যায়। তারপরে আমরা লিখতে পারি যে ভাই এখানে x/2 মাইনাস হচ্ছে x/3 ইজ ইকুয়াল টু 40। তাহলে 2 3-এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে 3x মাইনাস হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 40। তাহলে 3x থেকে 2x বাদ দিলে আমরা পেয়ে যাব কত? x পেয়ে যাব। আর এখানে কত? 6 40-এ 240। তো আমার তো মোট ছাত্রের সংখ্যাই বের করতে বলছে যে মোট ছাত্রের সংখ্যা কত? আমরা বলছি যে এক্স জন, এক্স এর মান কত? 240। তাহলে বের করেন যে অতএব মোট ছাত্রের সংখ্যা 240 জন। এটাই উত্তর।
এলসিএম করে করলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে অনেকেই আছে যারা প্রিলি করে নেই, ঠিক আছে, এই জন্য আমি এলসিএমটা দেখাইলাম না। আপনি যেভাবেই করেন, আমি প্রিলি ক্লাসে কিন্তু ফ্র্যাকশন যখন করে তখন বলছি যে এগুলা আপনি চাইলে এলসিএম আকারে করতে পারেন, কারণ আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন, ধরে নেওয়ার সময় আপনি যে কোনো কিছু ধরে নিতে পারবেন, যে কোনো কিছু, ঠিক আছে। এবং আমি আমি ওই প্রিলির আলোচনাগুলো এখানে আনতে যাচ্ছি না, তো এই জন্য আমি ওই কথাগুলো করতে যাচ্ছি না। সেটা হচ্ছে যে আমি বলছিলাম না যে ফ্র্যাকশন, যখনই কোনো প্রশ্নে ফ্র্যাকশন থাকবে আমরা কি করব, ডিনোমিনেটরগুলো লসাগু করে নিব, লসাগু করে নিয়ে ওইটাকেই টোটাল ধরবো, ওইটাকে টোটাল ধরে তারপর আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। যেহেতু এখানে অনেকে প্রিলি করে নাই, দ্যাটস ওয়াই আমি এইভাবে করাচ্ছি। এলসিএম করলে কোনো ভুল নাই, পরিপূর্ণ নাম্বার পাবেন, কারণ আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন। এখানে যদি আমি এক্স না ধরে আমি যদি কোনো সংখ্যা ধরতাম, আমি এখানে কোনো সংখ্যা ধরতে পারতাম, এখানে 3 আর 4-এর লসাগু, 3, 4 এবং 8-এর লসাগু ধরতে পারতাম 24, যে ধরি মোট ছাত্রের সংখ্যা 24 জন, বা 24-এর কোনো ফ্যাক্টর ধরতে পারতাম, 48 ধরতে পারতাম, অথবা ধরতে পারতাম 96 অথবা 72, ঠিক আছে। এরকম 3, 4, 8-এর লসাগু যেহেতু 24, তার মানে 24-এর যে কোনো, মানে 24 দিয়ে ভাগ করা যাবে যে কোনো কিছু আমি ধরতে পারতাম এখানে এক্স এর বদলে, ঠিক আছে। ধরে আমি এখানে ক্যালকুলেশন করে ফেলতে পারতাম, তখন আমার উত্তর 240 আসতো। ওইভাবে করলে হবে, নো প্রবলেম। পরেরটাতে চলে যান। দেখেন, এই 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা প্রিলিমিনারি পরীক্ষায় অনেকবার আসছে, বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষায়, ইভেন রিটেন পরীক্ষাতেও এই প্রশ্নটা দিছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইটা। 4, এখানে বলা হচ্ছে যে একটি বক্সে কিছু মার্বেল আছে, তা থেকে 1/4 অংশ বের করে নেওয়া হলে বক্সটির ধারণ ক্ষমতার 1/3 অংশ পূর্ণ থাকে। এর পরিবর্তে 100 মার্বেল যোগ করা হলে বক্সটি পূর্ণ হয়ে যায়। বক্সটিতে কতটি মার্বেল আছে এটা বের করতে হবে। কথা বুঝছেন? বক্সের মধ্যে কতগুলো মার্বেল আছে এটা আমার বের করা লাগবে। তো এটা যেহেতু জানি না, কারণ ওইটা আগে ধরে নিই, তারপরে শর্তগুলো নিয়ে কথা বলতেছি। ধরি বক্সে মার্বেল আছে এক্সটি, ধরলাম বক্সের মধ্যে মার্বেল ধরে নিলাম যে এক্স সংখ্যক আমার মার্বেল আছে। এখন বলতেছে যে তা থেকে 1/4 অংশ বের করে নেওয়া হলো, 1/4 অংশ বের করে নেওয়া হলো। তার মানে এই যে এক্স সংখ্যক মার্বেল থেকে আপনি 1/4 অংশ মার্বেল বের করে নিয়েছেন। তাহলে আপনি লিখতে পারেন না যে মার্বেল, অতএব মার্বেল বের করে নেওয়া হলো কতটুকু, যতগুলো ছিল, কতগুলো ছিল, এক্স সংখ্যক ছিল। এই এক্স এর কি করছি, 1/4 অংশ মার্বেল আমি বের করে নিছি। তার মানে বের করছি কত, এই যে x/4, x/4টি মার্বেল আমি কি করে নিছি, বের করে নিছি। তো এই যে মার্বেল আমি বের করে নিলাম, নেয়ার পরে ওই বক্সের মধ্যে আর কতগুলো অবশিষ্ট রইল, আপনি বলবেন যে লেখেন যে অতএব অবশিষ্ট রইল কতগুলা, এক্স সংখ্যক ছিল, এখান থেকে আমি x/4 বের করে নিছি। আপনি এখানে ডিরেক্ট লিখতে পারেন যে তাহলে আমার মার্বেল এখন অবশিষ্ট আছে কয়টা, 3x/4টি, 3x/4 এই মার্বেল এখনো আমার বক্সের মধ্যে আছে। এই জায়গায় হচ্ছে এখন আসল খেলাটা খেলতে হবে। এখন বলতেছে যে বের করে নেওয়া হলে বক্সটির ধারণ ক্ষমতার 1/3 অংশ পূর্ণ থাকে। আপনি যখন
এক্স সংখ্যক মার্বেল থেকে 1/4 মার্বেল বের করে নিছেন। বের করে নেয়ার পরে ওই বক্সের মধ্যে যতগুলো মার্বেল আছে তা ওই বক্সের ধারণ ক্ষমতার কত অংশ পূর্ণ করতেছে? 1/3 পূর্ণ করতেছে। আই রিপিট, আপনার বক্সের মধ্যে এক্স সংখ্যক মার্বেল ছিল, আপনি এক্স সংখ্যক মার্বেল থেকে যখন আপনি 1/4 মার্বেল বের করে নিছেন, নেয়ার পরে ওই বক্সের মধ্যে যতগুলো মার্বেল অবশিষ্ট রয়ে গেছে সেইটা ওই বক্সের ধারণ ক্ষমতার কত অংশ পূর্ণ করে? এই যে বলে দিছে যে 1/3 পূর্ণ করে, 1/3 পূর্ণ। তাহলে খেয়াল করে দেখেন, এখন প্রশ্ন আসলে যে ভাই বক্সের ধারণ ক্ষমতা কত? যতগুলো মার্বেল আছে সেটা বক্সের ধারণ ক্ষমতার 1/3 পূর্ণ করতেছে। তাহলে বক্সের ধারণ ক্ষমতাটা কত? এটা জানতে ইচ্ছা করতেছে না? জানতে ইচ্ছা করতেছে। তাহলে যেহেতু জানতে ইচ্ছা করতেছে, আমরা লিখতে পারি যে মনে করি বক্সটির ধারণ ক্ষমতা এ। ধরে নিলাম যে বক্সের ধারণ ক্ষমতা কত? এ ধরে নিলাম। এখন খেয়াল করে দেখেন, আমরা লিখতে পারি না যে এই যে যেহেতু আমার বক্সে যতগুলো মার্বেল আছে, অর্থাৎ এই যে বক্সে মার্বেল অবশিষ্ট আছে 3x/4, এই মার্বেল বক্সে থাকা মানে বক্সের ধারণ ক্ষমতার 1/3 পূর্ণ থাকা। তাহলে বক্সের ধারণ ক্ষমতা যদি এ হয়, তাহলে এই এর 1/3 সমান সমান আমি চাইলেই 3x/4 লিখতে পারি না? 3x/4 লিখতে পারি কিনা? আপনি বলবেন যে হ্যাঁ লেখা যায়, কারণ প্রশ্ন এটাই বলছে। তাহলে এখান থেকে আমরা বক্সের ধারণ ক্ষমতা এর মান বের করতে পারি। 3-এর সাথে 3 গুণ করে দিলে 9x/4। তাহলে এই যে বক্সের ধারণ ক্ষমতা আমরা পেয়ে গেছি কত? এ সমান সমান 9x/4। এখন আসেন, আমাদেরকে এরপরে প্রশ্নে কি বলতেছে যে এর পরিবর্তে, এখানে এর পরিবর্তে বলতে বোঝানো হচ্ছে যে ওই যে আমি 1/4 মার্বেল বের করে নিছি ওইটার পরিবর্তে আমি যদি এই 1/4 মার্বেল বের না করতাম, সেইটাকে নির্দেশ করতেছে এর পরিবর্তে এই কথাটার দ্বারা। যার এর পরিবর্তে অর্থাৎ 1/4 মার্বেল বের করছি, তো যদি ওইটা না করে 100 মার্বেল যোগ করা হলে, 100 মার্বেল যোগ করা হলে বক্সটি পূর্ণ হয়ে যায়। 100 মার্বেল যোগ করা হলে বক্সটি পূর্ণ হয়ে যায়। তো 100 মার্বেল আপনি যোগ করবেন কার সাথে? আপনার কাছে শুরুতে যতগুলো মার্বেল ছিল তার সাথে যোগ করবেন। তাহলে আপনি এখন লিখতে পারেন না যে শর্ত মতে আমার কাছে শুরুতে মার্বেল ছিল এক্সটি, আমি যদি এটার সাথে আরো 100 মার্বেল যোগ করে দিতাম তাহলে কি হতো? বলতেছে যে বক্সটি পূর্ণ হয়ে যেত। বক্সটি পূর্ণ হয়ে যেত মানে কি? মানে বক্সের যে ধারণ ক্ষমতা সেটা আমার ফুলফিল হইতো। তো বক্সের ধারণ ক্ষমতা কত? এ। এর মান কত বের করছেন? 9x/4 বের করছেন না? তাহলে এই যে x+100 এর মান কত? এই যে বক্সের ধারণ ক্ষমতা 9x/4। বোঝা গেছে ভাই? এই হচ্ছে আমার ইকুয়েশন। এটা সলভ করলে আমি উত্তর পেয়ে যাবো। আর গুণ করে দেন, 4-এর সাথে x কে গুণ করে দিলে, আচ্ছা 9-এর সাথে x কে গুণ করলে এটা এই পাশে নিয়ে আসি, সমান সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে 400। তাহলে 9x থেকে 4x বাদ দিলে এই যে 5x, 5x ইজ ইকুয়াল টু 400 হইলে আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু 80। তো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে কি যে বক্সে কতগুলা মার্বেল ছিল, তাই না? এই যে দেখেন বক্সটিতে কতটি মার্বেল আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব বক্সে মার্বেল আছে 80টি। এই 80 হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। স্ক্রিন কি স্টাক হয়ে আছে নাকি?
স্থগিত হয়ে আসছে দেখতেছি। এখন তো ঠিক আছে দেখাচ্ছে। এটা বোঝা গেছে? এটা বুঝতে পারছেন কেন একটু জানান তো। আসলে এখানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি টিষ্টি ঝড়টর হচ্ছে, তো মানে নেটওয়ার্কের একটু ঝামেলা বোঝা যাচ্ছে। এটা বুঝতে পারছেন কিনা, এইটা বোঝা গেছে কিনা? আমি এই জন্য ক্লাসটা আগায় আনছি, মানে ওরা যে মানে আবহাওয়ার যে পূর্বাভাস আমি দেখলাম সেরি সময় বলতেছি গতকালকে, যে ওরা বলছিল যে মোটামুটি 11টা সাড়ে 11টা থেকে এরকম বৃষ্টি টিষ্টি শুরু হতে পারে। আমি এই জন্য ক্লাসই আগায় নিয়ে আসছি যে বৃষ্টি হইলে বিদ্যুৎ থাকবে না কনফার্ম, কারণ গ্রামের এই দিকে সাধারণত বৃষ্টি হইলে বিদ্যুৎ টিদ্যুৎ থাকে না। তো এটা একটা বড় একটা সমস্যা, আর বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট প্রচন্ড ঝামেলা করে। এই জন্য ক্লাস আগায় নিয়ে আসছি, কিন্তু দেখি যে ফজর পরই শুরু হয়ে গেছে। পরেরটাতে চলে যান, 5 নম্বরে চলে যান। 5 কি বলা হচ্ছে যে একটা স্কুলের 10টি শ্রেণীর প্রত্যেকটিতে সমান সংখ্যক ছাত্রী রয়েছে। দেখেন এর পরিবর্তে, ওখানে কিন্তু আমি কথাটা 2বার বুঝাইছি, ঠিক আছে? এর পরিবর্তে বলতে বোঝানো হচ্ছে যে এই যে প্রথমে কথাটা বলছে না যে কিছু সংখ্যক মার্বেল আছে, এখান থেকে 1/4 মার্বেল বের করে নিছে, এই এর পরিবর্তে কথাটার দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে 1/4 মার্বেল বের করে নিছে, এই কাজটা না করে 1/4 মার্বেল বের না করে যদি 100টা মার্বেল যোগ করে দিত, ঠিক আছে? এর পরিবর্তে বোঝানো হচ্ছে যে 1/4 মার্বেল যে তুমি বের করে নিছো, এইটা না করে তুমি যদি 100 মার্বেল যোগ করে দিতা, তাহলে 100 মার্বেল যে যোগ করে দিব, কার সাথে যোগ করে দিব? ইনিশিয়ালি আমার কাছে যতগুলো মার্বেল ছিল তার সাথে যোগ করব। তো ইনিশিয়ালি মার্বেল ছিল এক্স সংখ্যক, এক্স এর সাথে 100 যোগ করছি, তাহলে এক্স প্লাস 100। যখন আমি এক্স এর সাথে 100টা মার্বেল যোগ করে দিছি, তখন ওরা বলতেছে যে তোমার বক্স পরিপূর্ণ হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। তো বক্স পরিপূর্ণ হওয়া মানে কি? বক্সের ধারণ ক্ষমতা একদম ওভার হয়ে গেছে। তো বক্সের ধারণ ক্ষমতা ওভার হয়ে যাওয়া মানে কত? বক্সের ধারণ ক্ষমতা কত? এই যে 9x/4, তার মানে এক্স এর সাথে 100টা মার্বেল যোগ করে দিলে এই যে বক্সটা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 9x/4 হয়ে যাবে। তাহলে এইটা সমান সমান এইটা, বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 5 নাম্বার। 5-এ কি বলা হচ্ছে যে একটা স্কুলের 10টি শ্রেণীর প্রত্যেকটিতে সমান সংখ্যক ছাত্রছাত্রী আছে। কোনো একদিন খারাপ আবহাওয়ার কারণে 3টি শ্রেণীর 1/2 অংশ, 5টি শ্রেণীর 3/4 অংশ পূর্ণ থাকে এবং অবশিষ্ট 2টি শ্রেণীর 1/6 খালি ছিল। যদি ওই নির্দিষ্ট দিনে সর্বমোট অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা 74 জন হয়, তাহলে 10টি শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। খেয়াল করেন, 10টা শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, এটা বের করা লাগবে। এবং প্রশ্নের ওই যে প্রথম বাক্যটা খেয়াল করেন যে প্রত্যেকটিতে সমান সংখ্যক ছাত্রছাত্রী আছে, তার মানে প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? সমান। তাহলে আগে আমরা ওইটা ধরে নিই, যে ধরি
ক্লাস বলছে না, শ্রেণী ক্লাস একই কথা। প্রতিটি শ্রেণীতে বা প্রতিটি ক্লাসে ছাত্রছাত্রী আছে বা রয়েছে দিলেই হইল। এক্স জন ধরে নিলাম প্রত্যেকটা শ্রেণীতে, ক্লাস 1 থেকে একদম ক্লাস 10, এই প্রত্যেকটা শ্রেণীতে এক্স জন করে ছাত্রছাত্রী আছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে দশটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? 10x। একটা ক্লাসে যদি x জন থাকে তাহলে 10টা ক্লাসে কত থাকবে? 10x ই থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 10x গেল। এখন আসেন প্রথম 3টা ক্লাসের বলতেছে যে খারাপ আবহাওয়ার কারণে প্রথম 3টা ক্লাসে অর্ধেক ছাত্র উপস্থিত। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা এখন লিখতে পারি যে প্রথম 3 ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কত, তারপরে ওইটাকে আমরা অনুপস্থিত যেটা আছে সেটা বের করে ফেলবো। এটাই করি যে প্রথম তিনটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? প্রত্যেকটা ক্লাসে x জন থাকলে প্রথম 3টা ক্লাসে কতজন থাকবে? 3x জন। পরবর্তী 5টা আমি কমা দিয়ে যাচ্ছি, পরীক্ষার খাতায় কমা দিবেন না। পরবর্তী 5টা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? আপনি বলবেন যে 5x জন। শেষ দুইটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 2x জন। ঠিক আছে, এরকম আলাদা আলাদা করে কেন নিচ্ছি সেটা আমি বলতেছি। এখন আসেন, এই যে বলতেছে যে কোনো একদিন খারাপ আবহাওয়ার কারণে কিছু ছাত্র অনুপস্থিত থাকে, তাহলে আমরা লিখতে পারি খারাপ আবহাওয়ার কারণে অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীর সংখ্যা প্রথম 3টি ক্লাসে, দেখেন প্রশ্নে বলে দিচ্ছে যে 3টি শ্রেণীর অর্ধেক পূর্ণ আছে, তাহলে অর্ধেক পূর্ণ থাকলে অর্ধেক খালি আছে, কথা বুঝতে হবে। আমি এখানে লিখছি যে খারাপ আবহাওয়ার কারণে অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীর সংখ্যা। তো এরা বলতেছে যে প্রথম 3টা ক্লাসে অর্ধেক ছাত্রছাত্রী পূর্ণ আছে, তার মানে অর্ধেক পূর্ণ থাকলে অর্ধেক খালি আছে। অর্ধেক পূর্ণ থাকলে অর্ধেক খালি থাকা মানে হচ্ছে অর্ধেক ছাত্র অনুপস্থিত আছে। তাহলে প্রথম 3টা ক্লাসে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত? এই যে হাফ, তাই না? আবার পরবর্তী 5টা ক্লাসে কথা বলতেছে যে 3/4 অংশ পূর্ণ আছে। 3/4 অংশ পূর্ণ থাকলে মানে 4 ভাগের 3 ভাগ যদি উপস্থিত থাকে তাহলে আমরা লিখতে পারি না যে 1 মাইনাস ফ্র্যাকশনে টোটাল হচ্ছে 1, ফ্র্যাকশনে টোটাল হচ্ছে 1। তাহলে এই যে যদি আমি ধরি যে পরবর্তী 5টা ক্লাসের টোটাল হচ্ছে 1 জন, তাহলে এই যে 1-এর মধ্যে 3/4 যদি উপস্থিত থাকে তাহলে অনুপস্থিত কত? এই যে আপনি বলবেন যে 1/4, 1/4 অনুপস্থিত থাকবে।
3/4 অংশ যদি উপস্থিত থাকে তাহলে 1/4 অনুপস্থিত থাকবে। এবং শেষ দুইটা ক্লাসে শেষ দুইটি ক্লাসে এইটা প্রশ্নে দেওয়াই আছে। এই যে এখানে বলতেছে যে অবশিষ্ট দুইটি ক্লাসে 1/6 অংশ খালি থাকে। খালি থাকা মানে হচ্ছে অনুপস্থিত থাকা। তার মানে শেষ দুইটা ক্লাসে অনুপস্থিত আছে কতজন? এই যে 1/6 অংশ। এখন এটা কেন বের করলাম জানেন? এইটা বের করার কারণ হচ্ছে আমাকে বলে দিছে যে ওই দিন সর্বমোট অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা হচ্ছে 74 জন। যেহেতু অনুপস্থিত ছাত্রছাত্রীর টোটাল সংখ্যা দেওয়া আছে, তাই আমি অনুপস্থিতিটাই বের করছি। এখন আমরা খুব ইজিলি ইকুয়েশনটা ফর্ম করতে পারবো যে শর্ত মতে প্রথম 3টা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? 3x ছিল না? খাতায় খেয়াল করেন অথবা আমি স্ক্রিনেও দেখাচ্ছি। এই যে প্রথম 3টা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 3x, পরবর্তী 5টা ক্লাসে 5x, শেষ 2টা ক্লাসে 2x। তাহলে আমরা লিখতে পারি না যে প্রথম 3টা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 3x, যার মধ্যে অনুপস্থিত কত? অর্ধেক। তার মানে এই যে 3x এর অর্ধেক প্লাস পরবর্তী 5টা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? 5x, অনুপস্থিত কত? এই যে 1/4। তাহলে 5x এর 1/4 প্লাস শেষ দুইটা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আপনি বলবেন যে ভাইয়া 2x ছিল, অনুপস্থিত কত? এই যে 1/6। তার মানে এখানে আমি যাদেরকে লিখছি সবাই অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীর সংখ্যা না? আপনি বলবেন যে হ্যাঁ। তাহলে সবাই যদি অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীর সংখ্যা হয়, প্রশ্নে বলে দিছে যে টোটাল অ্যাবসেন্ট আছে কত? 74। তাহলে এই 3টা যোগ করে দিলে আমি কত পেয়ে যাব? 74 পেয়ে যাব। এখন আপনি ক্যালকুলেশন লাগান। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমি বলতে পারবো যে 3x/2 প্লাস 5x/4 প্লাস 2x/6 ইজ ইকুয়াল টু 74। এখানে একবারে কাটাকাটি করতে যাবেন না, এগুলো কাটাকাটি করার দরকার নাই। ছোট ক্যালকুলেশন, কাটাকাটি করার দরকার নেই অযথা। একবারে লসাগু করে দেন। 2 4 6 লসাগু হচ্ছে 12। তাহলে 6 2 12, 3 6 হচ্ছে 18, 3 4 12, 3 5 হচ্ছে 15, 6 2 12, 2 2 4 ইজ ইকুয়াল টু কত? 74। 18 15 33, 33 4 কত? 37। তাহলে 37x ইজ ইকুয়াল টু 74 ইন্টু হচ্ছে 12। 37 74 এর মধ্যে যাবে 2 বার, 2 এর সাথে 12 গুণ করলে কত হয়ে যাবে? 24 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান বের হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীতে 24 জন করে ছাত্র ছিল। আমাকে জিজ্ঞাসা করছে 10টা ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করো। তাহলে আমরা ওখানে ধরে নিছিলাম যে 10টা ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 10x। তাহলে লেখেন যে অতএব 10টি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 10 ইন্টু x এর মান 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 240, 240 জন। এটাই উত্তর। পরেরটাতে চলে গেল। 6 নম্বর, আপনাদের এডিট সার্কুলারটা মনে হয় পিছাচ্ছে। এখন গতকালকে অনেকেই আপডেট দিচ্ছে যে ঈদের পরে, সো এগুলো আপনাদের জন্য একটু হলেও প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আমি প্লাস পয়েন্ট এই জন্য বলতেছি যে সার্কুলার তো আসবেই, আজকে হোক কালকে হোক বা 2 মাস পরে হোক 3 মাস পরে হোক, বাট আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এদের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট। আপনি যদি গণিতের প্রিপারেশনটা আগায় রাখতে পারেন তাহলে আপনার অন্য বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামাইতে হবে না, ঠিক আছে? কারণ
অন্য বিষয়গুলোর তেমন কোনো সিলেবাস নাই, ফোকাস রাইটিং এর কোনো সিলেবাস নাই, অনুবাদের কোনো সিলেবাস নাই, রিডিং কম্প্রিহেনশনের কোনো সিলেবাস নাই, ঠিক আছে, আর্গুমেন্টের কোনো সিলেবাস নেই, যে কোনো কিছু দিতে পারে, যে কোনো কিছু। মানে ওইটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এইটা এটা পড়লে আমার কমন আসবে, প্রেডিক্ট করা যায় না, যে কোনো কিছু দিতে পারে। কিন্তু ম্যাথ আপনি প্রেডিক্ট করতে পারবেন যে এই অধ্যায়গুলো থেকেই দিবে, এর বাইরে থেকে দিবে না। হয়তো আপনাকে সর্বসাকল্যে 20টা অধ্যায় করতে হবে বা 30টা অধ্যায় করতে হবে, এর বাইরে থেকে দিবে না, প্রিলি রিটেন মিলে। আপনি যদি গণিতটাকে একটু গুছায় নিয়ে আসতে পারেন, তাইলে আপনার অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা করা লাগবে না, যে গণিত আমার গুছানো আছে, একটা বিষয় আমার গুছানো আছে, অন্যগুলো তখন ইচ্ছা মতো আপনি পড়তে পারবেন। বাট গণিত যদি অগোছালো থাকে, আর আপনি যদি গণিতে দুর্বল হন, তাহলে আপনি কুল কিনারা করতে পারবেন না। কারণ ওই দিকের ওইগুলোর তো সিলেবাস নাই। আপনি বই পড়বেন, পত্রিকা পড়বেন, অনুবাদ করবেন, রিডিং কম্প্রিহেনশন করবেন, না জিকে পড়বেন, না কি পড়বেন, ওইদিকে আন্ধার অবস্থা, আর এইদিকে তো গণিত পারেনি না। সো গণিতের প্রিপারেশনটা সার্কুলার যতদিন দিচ্ছে না, তার আগে চেষ্টা করেন এটা গুছানোর। এইটা যদি গুছাইতে পারেন, ওই দিকের কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো ভালো করে পড়েন। আমি যা পড়াচ্ছি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেন না, এর বাইরেও যার যতটুকু সামর্থ্য আছে, বই হোক, শীট হোক, যার কাছে যত মেটেরিয়ালস আছে, পড়ার চেষ্টা করেন। আমি 10টা করাচ্ছি, আপনি বাসায় 10টাই করে চুপচাপ বসে থাকলেন হবে না। আমি 10টা করাইলে বাসায় আপনাকে আরো 40টা করা লাগবে। ঠিক আছে, সেটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, বিসিএস বাদ দিয়ে, বিসিএস এর ম্যাথ বাদ দিয়ে ব্যাংকের জন্য যে বইগুলো আছে পড়তে পারেন। দেখেন 6 কি বলা হচ্ছে, যে এক্স ড্রামের অর্ধেক তেল পূর্ণ, এক্স ড্রামের দ্বিগুণ ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াই ড্রামের 2/3 তেল দিয়ে পূর্ণ আছে। এক্স ড্রামের সম্পূর্ণ তেল ওয়াই ড্রামে ঢেলে দিলে ওয়াই ড্রামের কত অংশ পূর্ণ হবে, ফ্র্যাকশন বের করতে হবে। তাহলে এখানে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্স ড্রামের ধারণ ক্ষমতাই কতটুকু এবং ওয়াই ড্রামেরই বা ধারণ ক্ষমতা কতটুকু, এই দুইটা জিনিস আগে আমার বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই, ধরি এক্স ড্রামের ধারণ ক্ষমতা এ, ওয়াই ড্রামের ধারণ ক্ষমতা যেহেতু এক্স এর দ্বিগুণ, তো এক্স যেহেতু এ ধরছি, তাহলে ওয়াই ড্রামের ধারণ ক্ষমতা কত ধরতে হবে, 2a ধরতে হবে, 2a ধরতে হবে। এখন এই যে বলতেছে যে এক্স ড্রামের অর্ধেক পূর্ণ, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ড্রাম পূর্ণ আছে কতটুকু, অর্ধেক। তাহলে এর অর্ধেক কত, a/2। আর এই যে ওয়াই ড্রাম পূর্ণ আছে কত, এই যে বলতেছে যে ওয়াই ড্রাম 2/3 অংশ তেল দিয়ে পূর্ণ আছে, তো ওয়াই ড্রামের ধারণ ক্ষমতা হচ্ছে 2a, এইটার 2/3 অংশ, তাহলে 2 এর 2/3 অংশ মানে কত, এই যে 2×2 4a/3, এইটা আমার তেল দিয়ে পূর্ণ করা আছে ওয়াই ড্রামের। ঠিক আছে, তাহলে এক্স ড্রামের ধারণ ক্ষমতা জানি, ওয়াই এর ধারণ ক্ষমতা জানি, কারটা কতটুকু পূর্ণ করা আছে সেটাও আমরা জানি। এরপরে আমাদেরকে বলতেছে যে এক্স ড্রামের সম্পূর্ণ তেল ওয়াই ড্রামে ঢেলে দিলে ওয়াই ড্রামের কত অংশ পূর্ণ হবে। তাহলে আমরা এখন এক্স এর সব তেল ওয়াই ঢালবো, ঢেলে কি হবে একটু দেখি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ড্রামের সম্পূর্ণ তেল ওয়াই ড্রামে ঢেলে দিলে, লিখি ঢেলে দিলে
ওয়াই ড্রামে, ড্রামের না লিখে ড্রামে লিখি, ওয়াই ড্রামে মোট তেলের পরিমাণ হবে কতটুকু? এই যে a/2 সাথে যোগ করে দিব কত? 4a/3, যেহেতু দুইটা আমি কি করে দিছি, মিক্স করে দিছি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 আর 2 এর লসাগু 6, 3 দুগুণ 6, তার মানে হচ্ছে 3a, 3 দুগুণ 6, 4 দুগুণ 8a। তাহলে আমরা লিখতে পারি যে 11a/6 এটা হচ্ছে ওয়াই ড্রামে হয়ে যাবে। মানে এক্স ড্রামের তেল আর ওয়াই ড্রামের তেল একসঙ্গে করলে কত হবে? 11a/6। এখন প্রশ্নে কি জিজ্ঞাসা করছে যে ঢেলে দেওয়ার পরে ওয়াই ড্রামের কত অংশ পূর্ণ হয়, ওয়াই ড্রামের কত অংশ পূর্ণ হয়। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় ভগ্নাংশ, মানে এখানে ভগ্নাংশ বের করতে হবে। ওয়াই ড্রামের ধারণ ক্ষমতা কতটুকু ছিল? আপনি বলবেন যে ওয়াই ড্রামের ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 2a। তাহলে এই যে ওয়াই ড্রামের ধারণ ক্ষমতা 2a, এই 2a এর মধ্যে আমার পূর্ণ আছে কতটুকু? এই যে 11a/6, এইটা আমার পূর্ণ আছে। তো এটা যদি ক্যালকুলেশন করি, 11a/6 ইন্টু এই যে 1/2a সমান সমান আমরা লিখতে পারি 11/a, 11a ইকুয়াল ডিভাইডেড 6 দুগুণ 12a, এ ক্যান্সেল আউট হয়ে যে এই যে 11/12 হয়ে যাবে। অর্থাৎ ওয়াই ড্রামের 12 অংশের 11 অংশ বা 12 ভাগের 11 ভাগ পূর্ণ থাকবে। তো এখানে যেহেতু বলতেছে যে ওয়াই ড্রামের কত অংশ পূর্ণ হয়, ওয়াই ড্রামের কত অংশ পূর্ণ হয়, তাহলে এই যে ভগ্নাংশ বের করতে বলছে। সো নির্ণয় ভগ্নাংশ কত হবে? 11/12, অর্থাৎ 12 ভাগের 11 ভাগ আমার পূর্ণ হয়ে যাবে ওয়াই ড্রামের। এই 11/12 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। যদি করতে পারেন তাহলে কাভার হবে। পরেরটাতে চলে যাই, 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে যে যদি একটি ভগ্নাংশের লব 200% বৃদ্ধি এবং হর 350% বৃদ্ধি করা হয়, তাহলে ভগ্নাংশটি 5/12 হয়ে যায়। মূল ভগ্নাংশটি কত ছিল? মানে লব আমরা 200% বৃদ্ধি করে দিব, হরও আমরা 350% বৃদ্ধি করব, করার পরে ভগ্নাংশটা 5/12 হয়ে যাবে। তাহলে মূল ভগ্নাংশটা আসলে কত ছিল এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই আগে, যে ধরি ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই। অতএব ভগ্নাংশটি হল x/y। এই তো কথা, এই x/y কত ছিল এটা আমার বের করা লাগবে। এখন প্রশ্নে বলতেছে যে লবকে 200 বৃদ্ধি করব আর হরকে 350% বৃদ্ধি করে দিব। তাহলে লব আগে ছিল হচ্ছে x প্লাস x এর 200% বৃদ্ধি করব, তার মানে হচ্ছে 200/100। ঠিক আছে, 200% মানে কি 200/100 তো। তারপরে হরকে 350% বৃদ্ধি করব, হর হচ্ছে আমার y প্লাস এই y এর এই যে 350% আমি বৃদ্ধি করে দিলাম। বলতেছে যে বৃদ্ধি করার পরে তোমার ভগ্নাংশটা কত হয়ে যাবে?
এই যে 5/12 হয়ে যাবে। লিখলাম আমি 5/12। এখন ক্যালকুলেশন করেন। দেখেন 100 200-র মধ্যে যাবে দুইবার, তাহলে 2x এর সাথে এই x, তাহলে আমরা লিখতে পারি যে x প্লাস 2x ডিভাইডেড, এখানে 0 0 কেটে দিলে 5 7 বার, আর এখানে হচ্ছে 5 2বার যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে y প্লাস 5 7 35, আর হচ্ছে y গুণ করলে 7y, আর নিচে ছিল 10, 5 2 10, এই যে 7y/2, আর এখানে কত, এই যে 5/12। তাহলে 3x ডিভাইডেড, এখানে যদি আমরা 2 লসাগু করি, তাহলে 2 এর সাথে y গুণ করে দিলে 2y প্লাস হচ্ছে 7y ইজ ইকুয়াল টু কত, এই যে 5/12। তাহলে এখন আমরা লিখতে পারি যে 3x ডিভাইডেড 7 2 9y, 9y ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কত, 5/12। এই দুইটা এই 3-এর সাথে গুণ হয়ে যাবে, এই দুইটা 3-এর সাথে গুণ হয়ে যাবে। আপনি চাইলে আলাদা করেও লিখতে পারেন, অথবা এমনিতেও লিখতে পারেন যে 3-এর সাথে এই 2 গুণ হয়ে যাবে, কারণ উপরে তুলে দিলে এটা হয়ে যাবে 6x, এটা হয়ে যাবে কত, 9y ইজ ইকুয়াল টু কত, এই যে 5/12। এখন আর গুণ করে দেন, 12 আর 6 গুণ করে দিলে 72x ইজ ইকুয়াল টু 5 আর 9 গুণ করে দিলে 45y, এই যে x/y ইজ ইকুয়াল টু কত, 45/72। 9 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 5 নং 45, 8 নং 72, এই যে 5/8। প্রশ্ন তো আমাকে এটাই বলতেছিল যে তোমার মূল ভগ্নাংশটা কত। আমরা ওখানে ধরছিলাম না যে মূল ভগ্নাংশটা হচ্ছে x/y, x/y এর মান বের হয়েছে কত, 5/8। তাহলে লিখে দেন যে অতএব নির্ণেয় ভগ্নাংশ 5/8, এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। 8-এ কি বলা হচ্ছে যে একটি ভগ্নাংশের মান 2/5 যদি ভগ্নাংশের লব 2 হ্রাস পায় এবং হর 1 বৃদ্ধি পায়, তবে ভগ্নাংশের মান দাঁড়ায় 1/4। ভগ্নাংশের লব ও হর নির্ণয় করুন। লব আর হরের কথা বলা আছে যে 2/5, তাহলে এটা জাস্ট আমাকে ধরে নিতে হবে যে ধরি ভগ্নাংশের লব 2x এবং হর হচ্ছে 5x, এই দুইটার মানে বের করা লাগবে। এখন আসুন শর্ত মতে, বলতেছে যে লব 2 কমে যাবে, তার মানে 2x থেকে 2 বিয়োগ করে দিব, আর হর কি পাবে, 1 বৃদ্ধি পাবে। 5x এর সাথে 1 যোগ করে দিব, যোগ করে দিলে কি হবে, ভগ্নাংশের মান 1/4 হয়ে যাবে, এই যে 1/4। তাহলে এই যে 4 দুগুণ 8x মাইনাস 4 দুগুণ 8 ইজ ইকুয়াল টু 5x প্লাস 1। তাহলে 8x মাইনাস হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 8 প্লাস 1, তাহলে 3x ইজ ইকুয়াল টু 9, x ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে এখন আমরা খুব ইজিলি বলতে পারি যে অতএব ভগ্নাংশের লব 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6, আর ভগ্নাংশের হর হচ্ছে 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15। 6 আর 15 হচ্ছে লব আর হর। এটা বোধ হয় ক্লাস 9-এর ম্যাথ, নট শিওর, বাট 8 বা 9 এই টাইপের প্রশ্ন হয়।
পরেরটাতে চলে যান 9 নম্বর। নয় বলা হচ্ছে যে একটি ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার ভগ্নাংশটির হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে আগে লব আর হর ধরে নিই। যে ধরি ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই, অতএব ভগ্নাংশটি হবে কত? এক্স বাই ওয়াই। দুইটা শর্ত আছে। সো প্রথম শর্ত মতে লবের সাথে 7 যোগ করতে বলতেছে। সো আমি যদি এই যে লবের সাথে 7 যোগ করে দেই তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে? বলতেছে যে 2 হবে। তাহলে এই যে 2 হইল, তাহলে এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 2y। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারি যে এক্স এর মান হচ্ছে 2y মাইনাস 7। এরপরে আর এখন কোনো কিছু করতে পারবো না, সো এটাকে 1 নম্বর সমীকরণ মানতেছি। এরপরে আসেন দ্বিতীয় শর্ত। যে দ্বিতীয় শর্ত মতে হর থেকে 2 বিয়োগ করে দিব। বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ করে দেওয়া। তাহলে এই যে হর থেকে 2 বাদ দিলাম, বাদ দিলে ভগ্নাংশটা কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স সমান সমান কত? এই যে ওয়াই মাইনাস 2 পাওয়া যায়। এখন আমি এখানে কোনো কিছু করতে পারবো না, এটাকে 2 নম্বর সমীকরণ আমি মানলাম। এখন আসেন এই এক্স এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসায় দিই, ঠিক আছে? বা আমি যদি এখানে এই এক্স এর মানটা যদি 2 নম্বর সমীকরণে বসাই, মানে দুইটার যে কোনো একটা করলেই হবে। সো আমরা যদি এই 2 নম্বর সমীকরণে এক্স এর মান বসাই, দেখেন আমরা এখন লিখতে পারি না যে 2 নং সমীকরণে, আপনি এখানেও মান বসাতে পারেন আপনার ইচ্ছা। 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে এক্স এর মান কত? 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু y মাইনাস 2। তাহলে 2y মাইনাস হচ্ছে y, 7 মাইনাস 2, তাহলে y ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে y এর মান পেয়ে গেছি আমরা 5। এখন এই y এর মানটা 1 নম্বর সমীকরণে বসান। এখন লেখেন যে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে কত ছিল? x ইজ ইকুয়াল টু 2y মাইনাস 7 বা x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 মাইনাস 7, তাহলে x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 7, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা লব পাইছি, হর পাইছি। এখন চাইলে ফ্র্যাকশনে লিখতে পারি যে অতএব নির্ণেয় ভগ্নাংশ কত হবে? 3/5। এটাই উত্তর, 3/5। লাস্ট ম্যাথ দেখেন এই চ্যাপ্টারের এবং আজকের ক্লাসের 10 নম্বর। একটি প্রকৃত ভগ্নাংশের লব, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যার হর বড় হবে লব ছোট হবে, ঠিক আছে? সেটারে বলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান, ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে লব আর হরের পার্থক্য 1,
যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে হরটা এক বড় হবে, এক বেশি হবে, ঠিক আছে, লবের চেয়ে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি ভগ্নাংশটির লব এক্স, ভগ্নাংশটির হর হবে এক্স প্লাস ওয়ান। অতএব ভগ্নাংশটি কত হবে? এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হবে। ঠিক আছে, এইটার মানে নির্ণয় করা লাগবে। এখন আসেন প্রশ্ন মতে, বলতেছে যে লব থেকে 2 বিয়োগ, ঠিক আছে, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ। হর হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান, এটার সাথে 2 যোগ করলে ভগ্নাংশটা হবে কত? 1/6। এই যে লিখলাম আমি 1/6। এখন লাগান ক্যালকুলেশন। এক্স মাইনাস 2 ডিভাইডেড এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে 6x মাইনাস হচ্ছে 12 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে 6x মাইনাস এক্স 12 প্লাস 3, so 5x is equal to 15, so x is equal to 3। তো আমাকে বলতেছে যে ভগ্নাংশটা কত সেটা বের করা। তাহলে আপনি লেখেন যে অতএব নির্ণেয় ভগ্নাংশ কত হবে? 3 ডিভাইডেড 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/4। এটাই উত্তর, যে আমার ভগ্নাংশটা হচ্ছে 3/4। তাহলে আমাদের 6টা ক্লাস শেষ হয়ে গেল। আজকে হচ্ছে 12 তারিখে, আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে 15 তারিখে, রবিবার। 15 তারিখে ক্লাস নেয়ার পরে আসলে ডিসিশন নেব যে আমরা ঈদের ছুটিটা কবে দিব। কারণ 15 তারিখে 20 বা 21 তারিখে ঈদ হবে, তো 15 তারিখে ক্লাস নেওয়ার পরে আগে সুমন ভাইয়ের সঙ্গে বসতে হবে যে কত তারিখে বন্ধ দেওয়া যায়। বন্ধের একটা ইয়ে ঠিক করে, মানে 15 তারিখে ক্লাস হবে এটা কনফার্ম। 15 তারিখে ক্লাস নিয়ে আমি বলবো যে আসলে বন্ধ দিব নাকি আবার মঙ্গলবারেও ক্লাস নিব। তা আগে ওনার সঙ্গে কথা বলতে হবে, কথা বলে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। সো 15 তারিখ ক্লাস হচ্ছে, এটা কনফার্ম থাকে। আর ঈদের ছুটি মোটামুটি 20-21 তারিখ বন্ধ হইলে, ঈদ হইলে ঈদের আগে 4-5 দিন পরে, 4-5 দিন বা 5-6 দিন এরকমই আমাদের বন্ধ থাকে সাধারণত। মূল কথা একটা ভালো ছুটি পাবেন ঈদের আগে পরে মিলা 10-12 দিনের মতো ছুটি আমরা দিই সাধারণত। যারা বাড়িতে যাইতে চান বাড়িতে যাইতে পারেন, হলে বা মেসে এখানে হুদায় বসে থাকে কোনো লাভ নাই। বাড়িতে যাইতে চাইলে বাড়িতে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। সবসময় পড়াশোনা করাটা যেরকম মানে মানসিক অসুস্থতার লক্ষণ, ম্যাক্সিমাম ছেলেপেলে যেটা করে যে একটা চাকরির জন্য মানে জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে বসে থাকে, ঠিক আছে, না ফ্যামিলি থাকে। পরবর্তীতে আপনি চাকরি পাবেন। সেদিন কোথায় যেন একটা পোস্ট দেখলাম যে একজন খুব আফসোস করে বলতেছিল যে আগে ভাবতাম যে চাকরি করলে কি না কি হবে, এখন আমার হাতে চাকরি আছে, সবই আছে, কিন্তু যখন কোনো বিশেষ দিন বিশেষ উৎসব বা কোনো ইয়ে হয় তখন দেখা যায় যে সে কার সঙ্গে বাইরে যাবে এটা খুঁজে পাচ্ছে না, মানে তার বন্ধু বান্ধব আর কেউ নাই। কারণ ওই যে দীর্ঘদিন শুধুমাত্র সে একা একা থাকছে, পড়াশোনা করছে, বন্ধু বান্ধবের কাছ থেকে একদম ডিট্যাচ হয়ে গেছে, ঠিক আছে। এইগুলা করা যাবে না। আপনার চাকরি বা যে কোনো কিছু টাকা ইনকাম করার মাধ্যম, চাকরি ব্যবসা, এগুলো হচ্ছে জীবনের একটা ক্ষুদ্রতম একটা পার্ট, ক্ষুদ্রতম, অতি ক্ষুদ্রতম একটা পার্ট, ঠিক আছে। এইগুলা নিয়ে আহামরি খুব বেশি হতাশ হয়ে যাওয়া, আত্মহত্যা করা, ডিটাচ হয়ে যাওয়া সব কিছু থেকে, এগুলা কইরেন না ভাই, ঠিক আছে। জীবন অনেক বড়। এই আপনি চাকরি পান, চাকরি পাওয়ার পরে আমার এই কথা মিলিয়ে নিন, ঠিক আছে। পৃথিবীতে বেটার চাকরি, ড্রিম জব এগুলা বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। আপনি এখন যেটার জন্য স্ট্রাগল করতেছেন
ব্যাংকের সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের এডি, বিসিএস ক্যাডার, আপনি আগে পান, তারপরে আপনি আমার কথা মিলিয়ে নিন। এইগুলা জাস্ট জীবনের খুবই ক্ষুদ্র একটা অংশ, খুবই ক্ষুদ্র। এইটা না হইলে আপনার জীবনের কিচ্ছুই ছিঁড়ে যাবে না, আপনার জীবনের কিচ্ছুই হবে না, আবার হইলেও কিচ্ছু হবে না। মানে খুব বেশি ফারাক পড়বে না, 19 আর 20 ফারাক। এইটা না পাওয়ার আগে পর্যন্ত অনেক কিছু মনে হবে, পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে ভাইয়ের কথা তো ঠিক, তেমন তো কোনো পার্থক্য নাই, একই জিনিস। ঠিক আছে? সো এটার জন্য বন্ধু বান্ধব পরিবার এগুলো থেকে ডিটাচড হবেন না। আপনাকে আমি বলতেছি না যে আপনি সারাদিনই আড্ডা দেন, সারাদিনই বন্ধু বান্ধব না, আপনি পড়েন, মানে একটা ব্যালেন্স রাখেন, একটা সুন্দর একটা ব্যালেন্স রাখেন। অনেকেই দেখি যে এই যে ফেসবুকে পোস্ট দিবে, বেকারদের কোনো ঈদ নাই, বেকাররা পড়বে, হলের ছবি পড়তেছে, ঈদের দিন পড়তেছে, গোসলও করে না। এমন মানে ওই যে ক্যাডার হওয়ার পরে দেখলাম যে একজন গোসলও করে না, শার্ট চেঞ্জ করে না, সময় নষ্ট হবে, ওরে বাপরে বাপ। এগুলো হচ্ছে ভোগাস কথাবার্তা। ঠিক আছে? আপনি যখন একটা সফলতা পেয়ে যাবেন তখন আপনি অনেক কিছুই বলতে পারবেন, তখন সবকিছুই সত্যি মনে হবে। আপনি যদি তখন বলেন যে আমি গাছের উপরে উঠে গাছের ডালে বসে পড়ছি ক্যাডার হওয়ার পরে, মানুষ তাই বিশ্বাস করবে। ঠিক আছে? এগুলো তো ভোগাস কথাবার্তা। নিজেরা অনেক বেশি সুপিরিয়র দেখানোর জন্য মানুষ এই কথাগুলো বলে। কিচ্ছু করার দরকার নেই, নর্মাল লাইফ লিড করেন। ছুটি থাকলে যদি আজকে কালকে যাওয়ার সুযোগ থাকে বাসায় চলে যান। আমারও ক্লাস করে, আমার রবিবারে যদিও আমি ক্লাস নিব, আমার ক্লাসও করার দরকার নাই রোববারে, আপনি বাসায় যান। ঠিক আছে? মানুষজন কথা বলবে কি করো, অনেকদিন হয়ে গেছে, পড়াশোনা শেষ করলা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, এখনো তোমার চাকরি হইল না, কি করো না করো, অমুকের ছেলে চাকরি, জাস্ট চুপ। আপনি কোনো কথাই বলবেন না তাদের সাথে। এমন কোনো মানুষের সঙ্গে আপনি মিশবেন না যারা আপনার চাকরি বাকরি নিয়ে কথা বলবে। এখন বলতে পারেন যে ভাই পরিবারই তো বলে, পরিবার তো বলবেই, পরিবার আপনারা খাওয়াইছে পড়াইছে, আপনার কাজ হচ্ছে তখন চুপ করে থাকা। ধরেন যে এমন একটা মানুষ আপনাকে কথা বললো যে মানুষের কথাকে আপনি ইগনোর করতে পারবেন না, বা আপনাকে শুনতেই হবে, আপনি জাস্ট শুনবেন। আপনাকে তো শোনার জন্য বলছে, আপনি শুনবেন, বাট মুখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে। এবং ওইটা নিয়ে মন খারাপ করা যাবে না, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন। বাট বাসায় যান, হলে মেসে বসে থেকে মানবেতর জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। এইগুলা নিয়ে কিন্তু পরে আফসোস হবে, চাকরি পান বা না পান পরবর্তীতে আফসোস করবেন। জীবনটা এইভাবে কাটায়েন না, এমনভাবে কাটান যাতে পরবর্তীতে কোনো আফসোস করতে না হয়। ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।